আসতে দিবে, আমি ধন্যবাদ জ্ঞাপন করবো। আমাকে দেখা যাচ্ছে কি? লাইভ আসছে, আর লাইভে চলে আসছে। ওকে ওকে, এখন আমরা ডাইরেক্ট আলোচনা করে শুরু করে দেবো নাকি? দেখি আগে আগে কয়জন আসে, এখনো আসেনি কেউ। আচ্ছা, একজন এসছে। দেখা যাচ্ছে কি? আমি যাচ্ছি স্যার। সৈকতটাকে দেখা যাচ্ছে না। সৈকত তো ওখানে গেল না, ইয়েতে ওখানে গিয়ে লাইভে। দেখতে গেলে চলে আসছে না? হ্যাঁ চলে আসছে। সে কি এবার আমাকে কি দেখা যাচ্ছে এবার? হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে। এবার লাইভে এসছে, ঠিক আছে। হ্যাঁ আমরা শুরু করি। হ্যাঁ ঠিক আছে। সতেরো জন দেখছে আমাদের, তাহলে শুরু করা যাক নাকি? হ্যাঁ শুরু অবশ্যই। আচ্ছা, আজ 19শে মে। আজকের এই দিনটা ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে রচিত। এই ইতিহাস বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে পরিবেশিত হয়েছে এবং আজকের দিনটা আমাদের বাঙালিদের দিন। আজকের দিনটা আমাদের বাঙালি ভাষীদের দিন। আজকের দিনটা বাঙালি আনাকে নতুন ভাবে উদযাপিত করার একটি বিশেষ দিন। আজকের দিনটা মাতৃভাষা প্রেমীদের জন্য দিন, যারা মাতৃভাষাকে ভালোবাসেন তাদের জন্য। আজকের দিনটা এটা যে পৃথিবীর যে কোনো কোণে যে বাঙালি ভাষীরা ছড়িয়ে রয়েছেন তাদের জন্য একটি বিশেষ দিন। কিন্তু এই দিনটির এই আনন্দগুলোকে নিয়েও মনে তখন দুঃখ জেগে ওঠে যখন বাঙালি কবিকেই এই সমাজকে দেখে লিখতে হয় বাংলাটা ঠিক আসে না, কিংবা পার্শ্ববর্তী কোনো একজন বাঙালি ভদ্রলোক যখন বলেন যে ইংরেজি তো তুমি ভালো পারো, তাহলে বাংলা নিয়ে এত ঘ্যান ঘ্যান কেন, তখন সত্যি কষ্ট হয়। কিন্তু এই কষ্টের মধ্যে একটি সন্তোষের জায়গা, যে বাংলা 21-এও নড়েনি, বাঙালি ভাষীরা 21-এও নড়েনি, 19-এও নড়েনি এবং ভবিষ্যতেও নড়বে না নিজেদের অধিকার প্রতিষ্ঠায়। তো এই যে 19শে মে, এই 19শে মে ইতিহাসের পাতায় জলজল করছে। এই যে ইতিহাসের পাতায় জলজল করছে এর একটি বিশেষ কারণ, যে একটি ভাষার জন্য একমাত্র এই ভাষাতেই ভাষা প্রেমীরা প্রাণ বলিদান দিতে পারে।
আজকের এই শুভক্ষণে এই বিষয়গুলোকে নিয়েই আমাদের কলমবাজ গ্রুপের বিশেষ আয়োজন, বাংলা ভাষার অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের গৌহাটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সঞ্জয় ভট্টাচার্য মহাশয়, আমাদের সঙ্গে রয়েছেন কটন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও গৌহাটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র প্রাণজিৎ সরকার, আমাদের সঙ্গে রয়েছেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের গবেষক দীপঙ্কর সাহা, আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী, সংস্কৃতির সঙ্গে জড়িত এবং গৌহাটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রাজেশ অধিকারী, বিশ্ববিদ্যালয়ের গবেষক ও প্রাক্তন ছাত্র আকরাম হোসেন। আমরা আলোচনা শুরু করব, আপনারা আশা করি এই আলোচনায় অংশগ্রহণ করবেন। আমি প্রথমে এই আলোচনায় অংশগ্রহণের জন্য আমাদের অত্যন্ত প্রিয় এবং গৌহাটি বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সঞ্জয় ভট্টাচার্য মহাশয় করছি। ধন্যবাদ, শুভ কামনা, শুভ সন্ধ্যা। আসলে শুভ সন্ধ্যা না বলে বলা উচিত একটা বৈপ্লবিক সন্ধ্যা, কারণ আজকের দিনটাই একটা বিপ্লবের দিন। 19শে মে এর একটা ঐতিহ্যপূর্ণ ইতিহাস আছে। আমরা সবাই জানি যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরবর্তীতে ভারতবর্ষের যে রাজ্যগুলো বিভাজন করা হয়েছিল, রাজ্যগুলোর যে যে পরিসীমা নির্ধারণ করা হয়েছিল, সেটা হয়েছিল মূলত ভাষা ভিত্তিক। বিহারে পশ্চিমবঙ্গ, অসম, মহারাষ্ট্র মারাঠি ভাষাও দিতে প্রাধান্য, গুজরাটি ভাষার জন্য গুজরাট, ভাষীদের জন্য গুজরাট, এভাবে বিভিন্ন ভাষাভাষীদের জন্য আলাদা আলাদা করে ভারতবর্ষের রাজ্য বিভাজন করে দেওয়া হয়েছিল। তো সেই রাজ্য বিভাজনের পরবর্তীতে আসামে কি হলো? আসামে 1960 খ্রিস্টাব্দে বিমলা প্রসাদ চলিহা সরকার রাজ্য ভাষা আইন, আসাম রাজ্য ভাষা আইন নিয়ে এলেন এবং সেখানে বলা হলো যে অসমিয়াই হবে রাজ্যের একমাত্র সরকারি ভাষা। আসামের একটা পুরনো ইতিহাস আছে। ইতিহাস হচ্ছে এই যে 1800 খ্রিস্টাব্দে ইংরেজ আমলের পরেই 1870-এর কাছাকাছি কোনো সময়, 74 হবে বোধহয় সনটা, আমি এই মুহূর্তে বলে যাচ্ছি, ইংরেজরা নিজের যে ট্যাক্স কালেকশন, রেভিনিউ যাকে বলে ইংরেজি, সে খাজনা কালেকশনের জন্য, সংগ্রহ করার জন্য বঙ্গদেশের একটা বৃহৎ অংশ, একটা বৃহৎ জেলা শ্রীহট্ট, সেই শ্রীহট্টকে বঙ্গদেশ থেকে কেটে নিয়ে অসমের সঙ্গে জুড়ে দিয়েছিল। এবং তারপরে শ্রীহট্ট আর এই যে উত্তর পূর্বাঞ্চলের বাকি স্টেট গুলো, শুধু ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ, যেটাকে আগে নেফা বলা হতো, সেটা বাদ দিয়ে এখন যেটা মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, এই যে রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলোর সঙ্গে এই রাজ্যগুলো তখন অসমের মধ্যে ছিল। এর সঙ্গে রেভিনিউ, এগুলো সব পাহাড়ি রাজ্য এবং তার জন্য রেভিনিউ কালেকশন খুব কম হতো, খাজনা খুব কম আদায় হতো। এবং শ্রীহট্ট ছিল খুব সমৃদ্ধ অঞ্চল। রবীন্দ্রনাথ যাকে শ্রীভূমি বলেছেন বলে প্রশংসা করেছেন। তো সেই শ্রীভূমির সঙ্গে আসামকে জুড়ে একটা প্রদেশ গঠন করে দেওয়া হলো। 1905 খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ হলো, সবাই কার্জন করেছিলেন, সে বঙ্গভঙ্গ হওয়ার পর বঙ্গভঙ্গ যখন 1911-তে আবার রদ করা হলো, বঙ্গভঙ্গকে আবার জুড়ে দেওয়া হলো, দুই বাংলাকে বিভাজিত যেটা করা হয়েছিল, ইংরেজরা চক্রান্ত করে করেছিল, সেটাকে জুড়ে দেওয়া হলো, দুই বাংলা এক হয়ে গেল। কিন্তু শ্রীহট্টটা কিন্তু আর আসামের সঙ্গ থেকে বাংলায় ঢুকলো না, ওটা আসামের সঙ্গে। এবং যখন পরবর্তীকালে, আমি খুব সংক্ষেপে বলছি, সময় যেহেতু খুব সীমাবদ্ধ, পরবর্তীকালে যখন 1947-এ ভারত বিভাজন হলো, তখন শ্রীহট্ট জেলার যে 5টি মহকুমা ছিল, সেই 5টি মহকুমার মধ্যে গণভোটে 4টে মহকুমায় বাংলাদেশে চলে গেল। শুধু করিমগঞ্জ মহকুমার কিছু অংশ বরাক ভ্যালির, আসামের যে বরাক উপত্যকা ছিল, সেই বরাক উপত্যকার সঙ্গে জুড়ে রইল, থেকে গেল। ফলে ঐতিহাসিক দিক থেকে ভারত বিভাজন যখন হয়েছিল, তখন কিন্তু আসামেরও বিভাজন হয়েছিল। আমি ঐতিহাসিক কথা বলছি, কথাটা যে ঐতিহাসিক দিক থেকে হয়েছে।
কারণ আসামের সঙ্গে শ্রীহট্ট আসামের অংশ ছিল। স্বাধীনতার পূর্বে ভারতবর্ষের আসামের রাজধানী ছিল শিলং। তো শ্রীহট্টটা ভাগ হলো, আসাম ভাগ হলো, কিন্তু কোন অসমীয়া ঐতিহাসিক, অসমীয়া বুদ্ধিজীবীরা, আমি অন্তত বলতে, আমি জানি না হয়তো তথ্যের খাতিরে তারা গ্রন্থাকারে হয়তো উল্লেখ করেছেন, কোথাও আমি কিন্তু বলতে শুনিনি যে আসাম যে বিভাজন হয়েছিল, তাদের নিজের দেশ বিভাজন হয়েছিল, এটা নিয়ে দুঃখ প্রকাশ করছে। এটা আমার অবশ্য বলার কিছুই নেই, সেটা সেই বুদ্ধিজীবীরা স্বীকার নাই করতে পারে। কিন্তু তথ্যের খাতিরে স্বীকার করতে হবে যে আসামের একটা বৃহৎ অংশ বিভাজন হয়েছিল, এবং যদি সেটা না হতো তাহলে আসামের সরকারি ভাষা অসমীয়া হতো কি বাংলা হতো সেটা বলা খুব মুশকিল। হয়তো সেটারও একটা কারণ থাকতে পারে, সেখানে অনেক রাজনৈতিক কথা, অনেক কিছুই বলে থাকেন। অনেকে বলেন যে আসামের অন্তর্ভুক্তি নেতাজি সুভাষচন্দ্র বসুর উদ্যোগেই নাকি আসামটা ভারতবর্ষের সঙ্গে থেকেছিল, অনেকে বলেন। তো সেই থেকেই আসামের যে জাতীয় ভাষা কি হবে, আসামের সরকারি ভাষা কি হবে, এটা নিয়ে বিতর্ক চলে আসছিল। বরাকে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ, এবং বাংলা ভাষার জন্য তাদের যে বাংলা ভাষা রাখার জন্য তাদের যে প্রয়াস, সেটা সবসময়ই ছিল। কারণ ওখানে সিংহভাগ প্রায় সকলেই কিছু কিছু বাদ দিয়ে প্রায় 85-90 ভাগ লোকই বাংলা। তো বরাক উপত্যকা সেই 1960-এর ভাষা আন্দোলনের বিরুদ্ধে, ভাষা আইনের বিরুদ্ধে, সরকারি ভাষা আইনের বিরুদ্ধে 1961-তে পর্যায়ক্রমে শিলচর শহরে আন্দোলন ঘোষণা করা হলো, এবং সেই আন্দোলনের উদ্দেশ্যে একটা শান্তিপূর্ণ মিছিল 1961-র 19শে মে শিলচর শহর থেকে, যখন শিলচর স্টেশনের দিকে, রেলওয়ে স্টেশনের দিকে রেল অবরোধ করার জন্য, শান্তিপূর্ণ কিন্তু ছিল, রেল অবরোধ করার জন্য, ধর্মঘট করার জন্য এসেছিল, অগ্রসর হচ্ছিলেন, সে সময় শিলচর স্টেশনে কোন রকম প্ররোচনা ছাড়াই একটি শান্তিপূর্ণ মিছিলের উপর অসম রাইফেল অতর্কিতে গুলিবর্ষণ করে, এবং সেখানে 11 জন লোক শহীদ হয়। যে একাদশ শহীদের কথাই আমরা আজকে বলছি। সেই পৃথিবীতে একমাত্র বাংলা ভাষায়, আমাদের সৈকত একটু আগে বলেছে যে পৃথিবীতে একমাত্র ভাষা আছে যে ভাষার জন্য দুবার আত্মত্যাগ করতে হয়েছে। একটা বাংলাদেশের ঢাকায়, আমরা সবাই জানি 21শে ফেব্রুয়ারি, এবং আরেকটি হচ্ছে সেই শিলচরের 19শে মে। 11টি তাজা প্রাণ আত্মাহুতি দিল নিজের মাতৃভাষার রক্ষার জন্য, মাতৃভাষাকে রক্ষা করতে। তো এই যে মাতৃভাষা রক্ষার জন্য এই যে আত্মবলিদান, এই আত্মবলিদানের সঙ্গে আমরা যেখানে জড়িত, আমি যেখানে পড়াই, সেই গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ একদম প্রত্যক্ষ ভাবে জড়িত। আমি সেই জায়গাটা আমি সব জায়গায় বলি, এখানেও বলছি। কি করে প্রত্যক্ষ ভাবে জড়িত? এখন এই যে 11টি তাজা প্রাণ ঝরে পড়লো দিল্লিতে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে ছিল জওহরলাল নেহরু, সেই সেন্ট্রাল গভর্নমেন্টে কিন্তু একেবারে কাঁপুনি ধরে গেল, এবং সেখান থেকে লাল বাহাদুর শাস্ত্রীকে সেই বিপ্লব, মানে ক্ষোভ, বরাকবাসীর মনে যে ক্ষোভ, বা আসামের বাঙালিদের মনে যে ক্ষোভ, সেই ক্ষোভটা প্রশমিত করার জন্য পাঠানো হলো। এবং সেখানে সরকারের সঙ্গে আলোচনার পর বেশ কয়েকটি রিমেডি যাকে বলে, যাকে আমরা ইংরেজিতে রিমেডি বলি, প্রশমন করার উপায়, ক্ষোভ প্রশমন করার যে উপায়, সেই প্রশমন করার উপায় ঘোষণা করলেন সরকার। এবং তার মধ্যে একটি ঘোষণা হলো যে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ প্রতিষ্ঠা করা হবে, এবং সেখানে বাংলা MA এবং তার পরবর্তী উচ্চতর ডিগ্রিগুলো পড়ানো হবে। স্মরণযোগ্য যে ইতিপূর্বে উত্তর পূর্ব ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলা ছিল। তো 1961 খ্রিস্টাব্দে সেই সময়েই আমার যে বিভাগ, যে বিভাগ আমি পড়েছি, যে বিভাগে আমি এখন পড়াই, সেই বিভাগ প্রতিষ্ঠিত হলো। এবং 1961 যে একাদশ শহীদের আত্মত্যাগের ফলশ্রুতিতে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ সরাসরি একটা স্বীকৃতির জায়গায় চলে এলো।
পরবর্তীকালে উত্তর পূর্বাঞ্চলে আরো বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং সেখানে বাংলা পড়ানো হচ্ছে। কটন বিশ্ববিদ্যালয়, শিলচরে আসাম বিশ্ববিদ্যালয় হয়েছে, পড়ানো হচ্ছে। কিন্তু এটা সরাসরি ইতিহাসের সঙ্গে 19 মের সঙ্গে আমাদের যে জড়িত থাকা, সেটা আমরা কিন্তু এটার জন্য আমরা গৌরব অনুভব করি। আমাদের 2011 সালে আমাদের যখন সেই 50 বছর হলো, সেই 50 বছর উপলক্ষে আমরা বিভিন্ন রকম আয়োজন করেছি। সে যাই হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের 1961 যে ভাষা আন্দোলন তার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং গৌহাটি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সঙ্গে তার একটা ওতপ্রোত সম্পর্কে জড়িত থাকার গল্প, কাহিনী, ঐতিহাসিক দলিল যাকে বলি আমরা, ঠিক গাল গল্প নয়, ঐতিহাসিক দলিল। এখন এই ঐতিহাসিক দলিল আসলে তো ইতিহাস বলে, ইতিহাস পুনরাবৃত্ত হয়, ইতিহাস ফিরে ফিরে আসে। এখন বর্তমানের যে সময় আমরা দেখতে পাচ্ছি, আসামে নাগরিকপঞ্জি নিয়ে কিংবা ভোটার নিয়ে, ডিটেনশন ক্যাম্প নিয়ে, এই সমস্ত কিছুই খুব খেয়াল করলে একদম যে কোনো সাধারণ লোক, সাধারণ বুদ্ধি দিয়ে যদি বিচার করি, এখন প্রশ্ন হচ্ছে যে আসামে এই যে ডিটেনশন বা আসামে এই যে ভোটার, আসামে এই যে নাগরিকপঞ্জি, সেটা কাদের জন্য? সেটা কাদের জন্য? পরিষ্কার সরকার বলছে, বাঙালি বলছে না, বলছে বাংলাদেশিদের জন্য। এখন বাংলাদেশি কারা? বাংলাদেশ কোনো বিহারি তো নিশ্চয়ই বাংলাদেশি নয়, কোনো গুজরাটি বাংলাদেশি নয়, কোনো অসমিয়া ভাষী লোক বাংলাদেশি নন, কোনো বড় ভাষী লোক বাংলাদেশি নন। সরাসরি বলছে না, কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কারা। এবং সেটা কিন্তু কোনো হিন্দু মুসলমানের ভিত্তিতে নয়। অনেকেই বাংলাদেশি বলতে মুসলমানদের দিকে টার্গেট করে থাকে। এটা কিন্তু একদম সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। বাংলাদেশি বলতে তাদেরই বোঝাচ্ছে যারা বাংলা বলেন, যারা বাংলায় কথা বলেন, বাংলায় লেখালেখি করেন। আজকে একটু আগে আমার সদ্য শিক্ষাগুরু তুষারঞ্জন ভট্টাচার্য স্যার আমাকে একটা ছোট্ট মেসেজ পাঠিয়েছেন, লিখেছেন 19 আমার প্রাণের ব্যথা। সত্যি, আসলে 19 আমার প্রাণের ব্যথা। 1961-তে যে আন্দোলন শুরু হয়েছিল ভাষার, মাতৃভাষা রক্ষার জন্য, সেই আন্দোলন এখনো চলছে এবং আরো কতদিন চলবে জানি না। তো এই যে যন্ত্রণা, এই যন্ত্রণার কি কোনো উপশম নেই? উপশম আছে, ইচ্ছে করলেই উপশম হয়। কিন্তু রাজনৈতিক বিভিন্ন ক্ষমতার যে সংযুক্তিকরণ বা বিভাজন, যেটা যাই বলি না কেন আমরা, সেই বিষয়টি আমাদের এই যে সমস্যা, এই সমস্যাটা সমাধান করতে দেয় না। সমাধান কি? সমাধান হচ্ছে সাধারণ, আমি একদম পরিষ্কার নিজে ব্যক্তিগতভাবে জানি যে সাধারণ অসমিয়া ভাষী মানুষেরা মোটেই এইসব নিয়ে মাথা ঘামান না। অসমিয়া, বাঙালি, বাংলাদেশি, ওদের কোনো অসমের লোক এই বিষয়ে আসেই না। বিভেদ তখনই আসে যখন কিছু কায়েমি স্বার্থ জড়িত নেতা, রাজনৈতিক নেতা, তাদের মধ্যে গিয়ে, সে যে কোনো দলের হতে পারে, দল নির্বিশেষে বলছি, গিয়ে তাদেরকে মিসগাইড করে, তাদেরকে ভুল পথে পরিচালনা করে। তখনই সাধারণ লোক তাদের পরিচালনার দ্বারা, তাদের যে ক্ষমতার দ্বারা প্রভাবিত হয়। তো মূলত সে কিছু লোক, মুষ্টিমেয়, আমি বলবো মুষ্টিমেয়, সেই মুষ্টিমেয় লোক আমাদের সমাজকে একটা বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছে। ফলে এই যে ভাষা আন্দোলন হয়েছিল পৃথিবীতে, বাংলা ভাষার জন্য, আমাদের ভাষা রক্ষার জন্য শহীদরা আত্মত্যাগ দিয়েছে, এটা যেন কোনো ভাষার ক্ষেত্রে না হয়। আমরা সব ভাষার সমান মর্যাদা, সম অধিকারে বিশ্বাস করি। সবাই একসঙ্গে থাকা উচিত। কোনো ভাষা আধিপত্যবাদ নিয়ে থাকা উচিত নয়। ভাষার আধিপত্যবাদ, ভাষা কেন, যে কোনো কিছুর আধিপত্যবাদেরই আমরা বিরোধিতা করি। আমরা সকলেই একই দেশের, একই ভারতীয় ভাই বোনেরা, এবং আমরা নিজেরা সেটা বুঝতে হবে, সেটা উপলব্ধি করতে হবে। ধন্যবাদ। আমি এখন থামছি, পরবর্তীতে সৈকতকে আমি বলছি যে চালিয়ে। নবারুণ ভট্টাচার্য, কবি নবারুণ ভট্টাচার্যের একটা কথা আমার খুব মনে পড়ছে। কবি নবারুণ ভট্টাচার্য হার্ভার্ডের প্রসঙ্গে পুরন্দর ভাট ছদ্মনামে একটা কবিতা লিখছেন,
যে উড়িতেছে ঢাস, উড়িতেছে বলতা, উড়িতেছে ভীমরুল, নিতম্ব দেশ খালি দেখিলেই ফুটাইবে তারা হুল, মহাকাশ থেকে গুখেকো শকুনেরা হাগিতেছে তব গায়, বাঙালি শুধু খচ্চরই নয় তদুপরি অসহায়। আর এই যে অসহায় বাঙালি, এই অসহায় বাঙালিকে নিয়ে যে রাজনীতি, সেই যে ভাষা আগ্রাসন তা বরাবরই হয়েছে, বা ভাষার যে স্যার বললেন ভাষা আগ্রাসনের যে চেহারা তা আমরা দেখেছি হিন্দি ভাষাকে কেন্দ্র করেও হয়েছে, বা অনেক ব্যাপারে অনেক কিছুতেই হয়েছে। আমরা ভাষা আগ্রাসনের শিকার, এটা মেনে নিতেই হবে। এবং তার প্রতিবাদ স্বরূপ 19, এটাকে তো অস্বীকার করার জায়গা নেই, এটাকে অস্বীকার করবেও না, এবং আন্তর্জাতিক মহলে এটা স্বীকৃতি পেয়েছে। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, এই বিষয়ে আমি আরেকটু শোনার জন্য আমি এগিয়ে যাচ্ছি আকরাম হোসেন, অধ্যাপক আকরাম হোসেনের কাছে। আকরাম হোসেনকে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি। শুভ সন্ধ্যা সবাইকে, আমার শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। প্রথমে আমি 19 মে রক্তিম অভিনন্দন জানাতে চাই সবাইকে, যারা আমাদের লাইভে আছেন, যারা দেখছেন অনুষ্ঠান, সবাইকে আমি রক্তিম অভিনন্দন জানাচ্ছি। স্যার আমাদের অনেক কথা বলে দিলেন যে 19-এর যে ইতিহাস বা বাংলা ভাষার যে ইতিহাস। তো স্যারের কথার পরিপ্রেক্ষিতে একটি কথা দিয়ে আমি শুরু করছি। একটি প্রবন্ধে আমি পড়েছি, আবুল বাশার লিখেছেন যে একটি ভাষা, যে ভাষাকে কেন্দ্র করে একটি দেশও গঠিত হতে পারে, এই ধরনের ভাবনা চিন্তা লুকিয়েছিল এবং সেটাও হয়েছে। অর্থাৎ ভাষাকে নিয়ে দেশ পর্যন্ত হতে পারে, সেটা পৃথিবীর ইতিহাসে বিরল। যেটা হচ্ছে বাংলা ভাষাকে নিয়ে হয়েছে, এবং বাঙালিদের বাঙালিদের যেটা আবেগ, বাঙালিদের আবেগের সঙ্গে সেই বিষয়টি জড়িত হয়ে আছে, অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমি আজকের আলোচনায় যে বিষয়টির দিকে আলোকপাত করতে যাচ্ছি সেটি হলো শিক্ষক প্রশিক্ষণের দিকে। আমরা যদি দেখি যে ভাষার জন্য আমাদের এই আন্দোলন অবিরতভাবে চলছে, ভাষা 19 এবং 23 এবং 19-এ শেষ নয় ভাষার আন্দোলন কিন্তু প্রতি মুহূর্তে বিভিন্নভাবে হয়ে চলছে, এবং আমরা প্রত্যেকেই তার এক একজন সৈনিক। এই যে শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে বা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, তাহলে আমাদের এই মাতৃভাষার অবস্থানটা কোথায়, সেখানে আমি একটু আলোকপাত করতে যাচ্ছি। আমরা যদি দেখি যে ভাষাকে নিয়ে আমাদের এত আন্দোলন, সেখানে কিন্তু কোনো ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে আমরা দেখছি কি সেই ভাষার প্রতি এক ধরনের অবহেলা। এটা একটা খুব স্বাভাবিক কথা, এবং মাঝে মাঝে এই বিষয়টি আলোচনা হয় যে তাহলে এই মাতৃভাষা শিক্ষাদানের যে স্কুলগুলি রয়েছে বা যে কলেজগুলি রয়েছে, সেগুলির উপর কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং বলেছেন যে মাতৃভাষায় শিক্ষা গ্রহণটা, মানে মাতৃভাষাকে বলছেন মাতৃদুগ্ধ সম। অর্থাৎ এই ভাষায় আমরা স্বপ্ন দেখি, এই ভাষা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে বহন করে। কখনোই আমি বলবো না যে অন্য ভাষায় আমরা ভারতীয় সংস্কৃতি বা বাঙালি সংস্কৃতিকে জানতে পারি না, অন্য ভাষার মধ্য দিয়ে আমরা আমাদের ঐতিহ্যকে বুঝতে বা জানতে আমাদের খুব অসুবিধা হয়, আমি বলছি না। কিন্তু যদি আমরা খুব স্বাভাবিকভাবে দেখি, তাহলে আমরা নিজের ভাষায় যেভাবে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে বুঝতে পারি, আমাদের যে সৃজনশীল প্রতিভা আছে সেটাকে যতটা আমরা বিকশিত করতে পারি, অন্য ভাষায় কিন্তু ততটা আমরা পারি না। এক্ষেত্রে আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের অবশ্যই সচেতন হওয়া দরকার যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে মাতৃভাষায় শিক্ষা দিতে পারি। কোনো জায়গায় কোথাও লেখা নেই যে বাংলা মাধ্যম নিয়ে পড়াশোনা করলে সেই পড়াশোনার কোনো অংশে কম গুরুত্ব আছে, বা বাংলা ভাষায় নিয়ে পড়াশোনা করার পরে ছাত্রছাত্রীরা কোনো ক্ষেত্রে কম জানতে পারে। অবশ্যই আমি বলবো দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজিকে আমাদের জানতেই হবে, এবং সেটা আমরা জ্ঞান আহরণের ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপে আমরা সেগুলি শিখবো। ভাষা শিক্ষার যে বিভিন্ন কৌশলগুলি রয়েছে, আমরা যদি বলি শ্রবণ, কথন, পঠন আর লেখন, এই শ্রবণ, কথন, পঠন, লিখন মিলে যখন আমরা আমাদের মাতৃভাষাটাকে ভালোভাবে শিখবো, তখন কিন্তু খুব স্বাভাবিকভাবে দ্বিতীয় ভাষা হিসাবে ইংরেজি শিখতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। তো আমি আজকে এই বিষয়টি নিয়ে খুব ভাবি, বা অনেককেই ভাবতে দেখছি
যে কিভাবে আমাদের বাংলা ভাষার সেই জায়গায় পৌঁছায়নি যেটাকে বাঁচিয়ে রাখতে হবে। বাংলা ভাষা একটা সজীব অবস্থায় আছে, কিন্তু এই সজীব ভাষাটাকে আমরা ভবিষ্যতে কতটা সজীব রাখতে পারবো তা নির্ভর করবে কিন্তু অনেকাংশে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলা ভাষায় শিক্ষা গ্রহণের অংশগ্রহণের মধ্য দিয়ে। যদি আমরা ধীরে ধীরে বাংলা ভাষায় শিক্ষা গ্রহণের ক্ষেত্র থেকে সরে আসি, আজকে যা দেখা যাচ্ছে যে ইংরেজি মাধ্যম স্কুলের প্রতি বা ইংরেজি মাধ্যমের প্রতি আমাদের বিশেষ এক ধরনের আকর্ষণ কিনে জানি না, কিন্তু বিশেষ একটা ঢল, মানে সব ছুটছে সেই দিকে। এটা বলা যাবে না যে সবাই ছুটছে, কিন্তু একটা বড় অংশ ছুটছে। এটা আমি মনে করছি যে এই যে আমাদের ভাষার যে ইতিহাস, আমাদের যে সংস্কৃতির ইতিহাস, সেটা আমাদের খেয়াল করে আমাদের মাতৃভাষার শিক্ষা গ্রহণের দিকে বেশি গুরুত্ব দেওয়ার সময় এসেছে। কারণ যদি আমরা সময় মতো মাতৃভাষায় শিক্ষা গ্রহণের ক্ষেত্রটাকে যদি শক্তিশালী করতে না পারি, তাহলে হয়তো ভবিষ্যতে আমরা আরো বিপর্যয়ের মুখে আসতে পারি। আমি এখানে একটি কথা বলতে চাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই স্বীকার করেছিলেন যে যদি ইংরেজি ভাষায় আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়, তাহলে সে বিষয়ে কোনো সংশয় নেই যে ইংরেজি ভাষা আমাদের শিখতে হবে বা ইংরেজি ভাষা আমরা শিখবো, সে বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বারবার বলছেন কি, যে শিক্ষা গ্রহণের মাধ্যমটা বাংলাই হোক। কারণ বাংলা ভাষায় একটা শিশু যত তাড়াতাড়ি একটি বিষয়কে আয়ত্ত করতে পারে, অন্য একটা ভাষায় কিন্তু তত তাড়াতাড়ি আয়ত্ত করতে পারে না। এবং অনেক ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে অন্য একটি ভাষা শিক্ষা গ্রহণের পর সেই শিশুটি নিজের ভাষা ভবিষ্যতে ভালোভাবে বলতে পারছে না। বাংলা ভাষা মানে শুধু একটি উপভাষা কোনো মতে বলাটাকে বাংলা ভাষা বলা বা শেখা বোঝায় না। বাংলা ভাষা মানে এটা বোঝায় না 5টা ইংরেজি শব্দের মধ্যে 3টে বাংলা শব্দ বলাকে। বাংলা ভাষা আমাদের বাঙালি হিসেবে প্রতিটি কৌশল আয়ত্ত করে শিখতে হবে। যদি আমরা প্রতিটি কৌশল আয়ত্ত করে বাংলা ভাষা না শিখি, বাংলা ভাষা শেখার ক্ষেত্র থেকে যদি আমরা সরে যাই, তাহলে কিন্তু আমাদের এই যে ভাষা আন্দোলন, এই যে ভাষার জন্য এত প্রাণের যে এত মানুষের প্রাণ দেওয়া, সেটাকে আমাদের কিন্তু সম্মান জানানো হবে না বলে আমার মনে হচ্ছে। তো আমি আজকে এই বিশেষ দিনটিতে আমি অনুরোধ রাখছি, আমরা সবাই আমাদের নিজের ভাষাকে ভালোবাসি। ভাষাকে ভালোবাসার কথা বলতে হয় না, ভাষার প্রতি ভালোবাসা স্বাভাবিকভাবে আমাদের আসতে হবে। আসুন আমাদের মধ্যে আমরা সেটাকে জাগিয়ে তুলি, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাংলা ভাষার প্রতি আগ্রহী করে তুলি, এবং আমরা আমাদের ভাষা যত সজীব আছে, আমাদের ভাষাকে আমরা ততটাই সজীব এবং সবুজ করে রাখি। ধন্যবাদ। ধন্যবাদ আকরাম হোসেন। আপনার কথা সূত্রেই কয়েকটি কথা আমি একটু বলি, যে ভাষা আগ্রাসন, ভাষার প্রতি প্রেম, এগুলো তো আছেই, কিন্তু আমাদের একটা ট্র্যাডিশন তৈরি হচ্ছে। আমরা কোনো দামি রেস্টুরেন্টে গেলে কখনো বাংলাতে হয়তো অর্ডারটা প্লেস করি না, এই যে আমি প্লেস শব্দটা ব্যবহার করলাম, তখন আমাদের আভিজাত্যকে বোঝাতে গিয়ে আমরা ইংলিশ বা হিন্দি শব্দ ব্যবহার করি। অর্থাৎ আমরা ধরেই নিয়েছি বাংলা একটা ব্যাকডেটেড, একটা পিছিয়ে পড়া ভাষা। আমাদের সংখ্যাধিক্যের হয়তো এই ধারণা, আমার মনে হয়। অর্থাৎ ধরুন কোথাও একটা শব্দ খুব বহুল প্রচলিত এখন, কেন কি শব্দটি, আমি চন্দ্রিল ভট্টাচার্যের একটা বক্তব্য শুনেছিলাম, কেন কি শব্দটার অস্তিত্ব কি? কোন শব্দটার অস্তিত্ব বাংলা ডিকশনারিতে নেই, অভিধানে নেই। কেন কি আসলে হিন্দিতে একটি শব্দ রয়েছে কিউ কি। এবার এই কিউ কি শব্দটাকে আমরা কোনো কিছু বিচার না করে একদম সরাসরি টপ করে টেনে নিয়ে এসে বাংলা করলাম কেন কি। কেন কি করে, অর্থাৎ আমরা পরিবর্তন, এই যে পরিবর্তন পন্থী, এটা সব থেকে সর্বনাশ। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সর্বনাশ, বাংলার ক্ষেত্রেও সর্বনাশ। এই পরিবর্তন পন্থী দিকে সরে আসতে হবে। পরিবর্তন সবকিছু দিয়ে হয় না। এবার আমি লম্বা চড়া একটা মানুষকে দেখলাম, বললাম যে ঠিক আছে বাবা, তুমি একটু লম্বা চড়া আছো, তোমাকে আমি একটু পরিবর্তন করে দিই, এই বলে তার ঠপ করে তার মাথাটা কেটে ফেলে দিলাম।
যে ভাই তোমার তো ঠিকই আছে, সব আছে, আমি খালি মাথাটা কেটে পরিবর্তন করে দিলাম। তো এই যে পরিবর্তন, এই পরিবর্তন এই বিষয়ে কিছু বলার জন্য গানে গল্পে। কে বলবে? রাজেশ? আচ্ছা শুন, রাজেশ অধিকারী। হ্যাঁ বলো রাজেশ। হ্যাঁ, রাজ কি শুনতে শুনতে পাচ্ছে না? রাজ কি শুনতে পাচ্ছি? শুভ সন্ধ্যা। হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ শুভ সন্ধ্যা, সকলকে নমস্কার। আমার শ্রদ্ধেয় স্যার রয়েছেন সঞ্জয় ভট্টাচার্য মহাশয়, তাকে আমি প্রণাম জানাই। আমার অগ্রজ দাদা সৈকত দা রয়েছেন, আকরাম দা, আমার বন্ধু রয়েছে প্রাণজিৎ সরকার, এবং বিভাগীয় দাদা রয়েছে দীপঙ্কর সাহা। সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, এবং সঙ্গে আমাদের সঙ্গে যত যারা আছেন লাইভ দেখছেন তাদেরকে সকলকেই শুভকামনা জানাচ্ছি। মাতৃভাষা, মাতৃভাষা বলতে আমরা কি বুঝি? মাতৃভাষা আবেগ, মাতৃভাষা পরিচয়, মাতৃভাষা ভালোবাসা, মাতৃভাষা শিহরণ। আমি মাতৃভাষা বলতে বুঝি প্রত্যন্ত প্রান্তিক কোনো অঞ্চলের একজন আদিবাসী যে ভাষায় কথা বলেন, তার থেকে শুরু করে কোনো একটা মেট্রো শহরের, মেট্রো সিটির একজন মানুষ যে ভাষায় কথা বলেন, সবার ভাষাই, সবার আপন আপন ভাষা, সবার মাতৃভাষা। তো আজকে 19শে মে বরাক উপত্যকায় 11 জন শহীদ হয়েছেন বাংলা ভাষাকে অসম অসম রাইফেলস অসম রাইফেল বা অসমিয়া সরকার 11 জন বাঙালিকে হত্যা করেছেন। তো সেই রক্তের বিনিময়ে বাংলা ভাষা। যাই হোক, আমি আমার মাতৃভাষা, আমি জাতিতে রাজবংশী, আমি আমার ভাষা রাজবংশী কামতাপুরীতে একটা গান দিয়ে শুরু করছি। বাহ 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 বাহ, জমে যাক। খুব সুন্দর। এই সময় করোনা ত্রাসে মানুষ আক্রান্ত, যে মাতৃভাষাকে উদ্ধার করার অর্থেই হোক, মানুষের জীবন তো খুবই ক্ষুদ্র, খুব নগণ্য, সেই সেই উদ্দেশ্যে একটা গান। বাঁচিবার হাউস নাই মিটিতে, আয়ু ফুরি যায়। বাঁচিবার হাউস নাই মিটিতে, আয়ু ফুরি যায়। আহায় রে মোর সোনার জীবন আরো বদলায়। আহায় রে মোর সোনার জীবন আরো বগলায়। গাও ঘেঁষিয়া বসিরে জীবন দুঃখের কথা কয়। গাও ঘেঁষিয়া বসিরে জীবন দুঃখের কথা কয়। আজি আছি কালিও জীবন, কাইবা কুণ্ঠে রই রে জীবন, কাইবা কুণ্ঠে রই। আজি আছি কালিও জীবন, কাইবা কুণ্ঠে রই রে জীবন, কাইবা কুণ্ঠে রই। তোর কোলাত মাথা রাখি নিন্দো যাবার চায়। তোর কোলাত মাথা রাখি নিন্দো যাবার চায়। আহায় রে মোর সোনার জীবন আরো বগলায়, আরো বগলায়। তোর সুদে মোহর রে জীবন মেলা যুগের টান। তোর সুদে মোহর রে জীবন মেলা যুগের টান। তুই যদি হোস ডাং যত হরার, মুই ভাবাইয়া গান রে জীবন,
আহা নই ভাবাইয়া বাহ গায়। বাহ বাহ বাহ। বাঁচিবার হাউস নাই মিটিতে, আয়ু ফুরি যায়। বাঁচিবার হাউস নাই মিটিতে, আয়ু ফুরি যায়। আহায় রে মোর সোনার জীবন, আরো বগলায়, আরো বগলায়। এই প্রসঙ্গে বলে রাখি, এই গানটি লিখেছেন আমার অত্যন্ত প্রিয় একজন কবি। তিনি রাজবংশী কামতাপুরী ভাষা এবং বাংলা ভাষা দু ভাষাতেই সাবলীল। আমার শ্রদ্ধেয় দাদা পীযূষ সরকার তিনি লিখেছেন। তো আজ এখন বাংলা ভাষা নিয়ে যেহেতু কথা হচ্ছে, তো এরপরে আমি একটা বাংলা গানে যাচ্ছি। হ্যাঁ, আমি বাংলায় গান গাই, ও আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, ও আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর। আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আ আহা আ আমার আসলে ওর গানটা শুনে আমার ছেলেবেলায় শোনা সেই সুমনের গানটা মনে পড়ে গেল, যেটার মধ্যে সুমন বলছেন যে আমি চাই সাঁওতাল তার ভাষায় গাইবে রাষ্ট্র কুঞ্জে, আমি চাই মহুল ফুলবে শৌখিনতার গোলাপ ফুল। বিখ্যাত বিখ্যাত গান, বিখ্যাত মানে অসাধারণ একটা গান। সে সময় সুমন ছিলেন, কবির সুমনের নাম সবাই শুনেছি। তো বিখ্যাত গান করার দিকে এখন কবির সুমন এখনো গান হয়তো বয়স হয়েছে। তো সৈকতকে দেখতে পাচ্ছি না, ও তো বোধহয় নেট বোধহয় কিছু গন্ডগোল করছে। তো ওর অনুপস্থিতিতে আমি একটু কথাটা এগিয়ে নিয়ে যাই। আসলে ব্যাপার হচ্ছে যে বাংলার ভবিষ্যৎটা কি হবে। আমাদের এখন সবচেয়ে বড় যে চিন্তার কথা যে বাংলা, এই যে আমরা বললাম যে কেন কি শব্দটা বাংলাতে আমরা গ্রহণ করব না বর্জন করব, কিভাবে আমরা দেখবো এটা। আসলে আমার মনে হয় যে এখন আমরা একটা জিনিস খুব খুব যেটা খোলা মনে মেনে নিতে হবে যে আমরা একটা বিশ্বায়ন প্রক্রিয়ার মাঝখান দিয়ে চলেছি। আর বাংলা ভাষাটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে, বাংলা ভাষা কিন্তু একটা খুব ছোট ভাষা নয়। হ্যাঁ, যে বড়ো বা ধরো নেপালি বা সাঁওতালি ওই ভাষার মতো একটা ছোট্ট জায়গায় আবদ্ধ নয়। বাংলা ভাষা, আমি ভারতবর্ষকে ছেড়ে দিচ্ছি, বাংলাদেশের যে বৃহৎ অঞ্চল, চট্টগ্রাম থেকে শুরু করে খুলনা পর্যন্ত, সেই যে বাংলা ভাষার ব্যাপক যে বিভিন্ন রূপ, এবং ওরা যে বিভিন্ন জায়গায় পরবর্তীকালে ছড়িয়ে পড়া, যে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া প্রচুর পরিমাণে বাংলা আছেন। গত বছর বেরিয়েছিল যে অস্ট্রেলিয়ার সংসদে দ্বিতীয় প্রধান ভাষা বাংলা হিসেবে বাংলা স্বীকৃতি পেয়েছে। আমরা দেখেছি সাইরালিয়ন, আফ্রিকার একটা দেশ সাইরালিয়ন, সেই সাইরালিয়নের দ্বিতীয় প্রধান ভাষা বাংলা হচ্ছে। তো ফলে এখন একটা জিনিস আমাদের মেনে নিতে হবে যে একটা জায়গার ভাষায় তার স্থানীয় অনেক শব্দ, অনেক অনেক লোকজ দেশি ভাষা যাকে বলে, সেই দেশি ভাষার প্রভাব পড়বে।
এখন সিয়েরা লিওনের যে বাংলা ভাষা আছে সেটার মধ্যে আফ্রিকান ভাষার প্রভাব পড়বে, হয় বাধ্য। কানাডার ভাষায় কিউবেক ভাষা বা কানাডিয়ান যে ভাষা আছে সেটার প্রভাব পড়বে। তো সেগুলোকে কি আমরা বাদ দেব, না সেগুলোকে আমরা আমাদের বৃহৎ ভাষা গোষ্ঠীর মধ্যে একাত্ম করে নেব? আমাদের এটা কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা এক্ষেত্রে আমার মনে হয় একদম আমি খুব পরিষ্কার ভাবে ইংরেজি পন্থী হওয়া উচিত। ইংরেজিতে আমরা দেখবো যে বিভিন্ন, যেমন রেস্টুরেন্ট ইংরেজি শব্দ নয়, আসলে শব্দ হচ্ছে রেস্তোরাঁ, ফরাসি শব্দ। হ্যাঁ, ময়দান ইংরেজি শব্দ নয়, হিন্দি শব্দ। কিন্তু ইংরেজ সেগুলো নিয়ে নিয়েছে, মানে ফিল্ডও আছে, মাঠের ক্ষেত্রে ময়দানও আছে, দুটোই ব্যবহৃত হচ্ছে, কোনো মানে নেই, বিরোধ নেই। তো আমরা এক্ষেত্রে একটু উদার হতে মন্দ কি? অনেকে আমি আজকে শুনেছি বিভিন্ন জন বলছেন, যেমন শহীদ শব্দ, অনেকে বলছেন শহীদ শব্দ ব্যবহার হবে না, ইসলামীকরণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা আমি একটা জিনিস বলছি, আমাকে একজন বলেছে, আমি বলছি পানি শব্দতে কি করবেন? কারণ পানি শব্দ ইসলামের, আমাদের বাঙালি মুসলমানরা পানি বলেন, আমরা জল বলি, ঠিক আছে, পানিটা বর্জন করে দিন। তাহলে এখন বিহারি ভাষী, মহারাষ্ট্রী ভাষী, ইউপিরা কি বলবে? ইউপিতে দিয়ে জল বলাতে হবে, পারবেন? কি ক্ষমতা আছে? ওরা তো মাই বাপ আপনাদের, মাই বাপ, ক্ষমতা, সেই ক্ষমতা তো নেই। ফলে শব্দের ব্যবহারের ক্ষেত্রে আমরা যতটা আমাদের ভাষা যতটা উদার হবে, ভাষার তত সমৃদ্ধি হবে। এটা আমি একদম ব্যক্তিগতভাবে মনে করি। আমি যদিও ভাষাতাত্ত্বিক নই, এটা ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে যারা পড়াশোনা করবেন, পড়াশোনা করান, তারা আরো ভালো। বিশ্বায়নের যুগে এমন একটা জিনিস, আমরা দেখো একটা জিনিস আমরা সবাই জানি যে আমরা চাইনিজ জিনিস বর্জন করতে মানে আমরা বিভিন্ন জনকে বিভিন্ন রকম প্রস্তাব দেই, পরামর্শ দিই, এবং এর মধ্যে কোভিড হওয়ার পরে তো আরো বেশি করে পরামর্শ দিতে শুরু করেছে। আমার তাতে কোনো আপত্তি নেই। এখন আমাকে একজন বলেছে, আমি বলছি ভাই আমাকে মাফ কর, কারণ চাইনিজ বর্জন করতে হলে সবার প্রথম আমাকে যেটা বর্জন করতে হবে সেটা হচ্ছে আমার মোবাইলটা। আমি পারবো না, মোবাইলের পার্টস আমি একটা জিনিস বলছি, তুই বর্জন করছি একটা জিনিস ভাই, একটা মিনিট খুলে ভিতরের পার্টসটা দেখি না তো কোথায় বানানো আছে। অ্যাপেল কোম্পানি পর্যন্ত মেড ইন চায়না লেখা থাকে। তার মানে অ্যাপেল চায়নার কোম্পানি এটা নয়, তার মানে অ্যাপেল কোম্পানি আমেরিকারই, কিন্তু চায়নাতে লেবার কস্টিংটা সবচেয়ে কম, শ্রমিকের যে খরচ সেটা চায়নাতে সবচেয়ে কম, চীনে সবচেয়ে কম। ফলে সমস্ত কোম্পানিগুলো ওদের সেটআপটা ওখানে করেছে, এবং সেখানে খুব কম খরচে একটা মোবাইল প্রোডাকশন হয়ে যাচ্ছে। একটা অ্যাপেল ফোন প্রোডাকশন করতে আমেরিকাতে যদি 10,000 টাকা খরচ হয়, চায়নাতে সেটা 2,000 টাকায় হয়ে যাচ্ছে। তো কেন সে আমেরিকা করবে? এই 8,000 টাকা সে লাভ করবে না? সে 8,000 টাকা কেন করবে না? যার ফলে কোম্পানিগুলো চায়নাতে চিপ। তুমি এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের দেশে এখন কোভিড এর জন্য সমস্ত দেশের কোম্পানিগুলো সেটআপ উঠিয়ে বিভিন্ন দেশে নিয়ে যেতে চাইছে। আসাম সরকারের সেদিন দেখলাম যে আমাদের দেশে প্রস্তাব দিয়েছে আসামে কয়েকটি ফ্যাক্টরি করা হোক, কিন্তু চিপ লেবার দিতে পারবে কি? এটা একটা মূল প্রশ্ন। তো ভাষার ক্ষেত্রেও আমাদের এই জিনিসটি, বিশেষ করে বাংলা ভাষার ক্ষেত্রে আমাদের এই জিনিসটি মানতে হবে। এবং সবচেয়ে বড় জিনিসটা, আরেকটা জিনিস করতে হবে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে সকল ভাষার প্রতি আমাদের কিন্তু সম্মান প্রদর্শন করতে হবে। আজকে রাজবংশী, কামতাপুরী, বড়ো, গারো, নাগামিজ, মণিপুরি, মিজো, যেগুলো ছোট ছোট ভাষা গোষ্ঠী আছে, এন্ডেঞ্জার, আরো ছোট ত্রিপুরী, সেই ভাষাগুলিকে কিন্তু আমাদের তুলে ধরতে হবে। সেই ভাষাগুলি যাতে কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। আজকে আসামে বাংলা চিন্তা চর্চার একটা মারাত্মক সমস্যা হচ্ছে যে বাংলা স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এবং আমি অনেক অসমীয়া বন্ধুকে দেখেছি, আমার নিজের 2-1 বন্ধু আছেন, যে তারা এটা ভেবে খুব উৎফুল্লিত হন যে বাংলা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আমি ওদের একদম সরাসরি খোলাখুলি বলি যে বাংলা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে বলে অসমীয়াদের উৎফুল্লিত হওয়ার কোনো কারণ নেই। আজকে বাংলা স্কুল বন্ধ হচ্ছে, আজকের থেকে 25 বছর 30 বছর পরে কিন্তু অসমীয়া স্কুলও বন্ধ হবে। কারণ সমস্যাটা কোথায় সেটা দেখতে হবে। সমস্যাটা হচ্ছে যে সামান্য যে সঙ্গতিপূর্ণ হতে পারছে সামান্যতম সমাজের, সেই কিন্তু তার ছেলে মেয়েদের ইংরেজি মাধ্যমে পড়তে পাঠাচ্ছে, অসমীয়া ও বাংলা মিডিয়ামে নয়। ফলে বাংলা মিডিয়ামের যেসব ছেলেমেয়েরা
একটু যেসব পরিবার, যেসব মাতা পিতারা একটু সম্পন্ন হয়ে যাচ্ছেন, আর্থিকভাবে সংগতিপন্ন হচ্ছেন, তাদের কিন্তু ছেলেমেয়েরা ইংরেজি মাধ্যমে পড়তে যাচ্ছে, বাংলা মাধ্যমে যাচ্ছে না, ফলে বাংলা মাধ্যমে স্কুল কমে যাচ্ছে। একই জিনিস কিন্তু 25-30 বছর পরে অসমীয়াতে হবে। ফলে সেই যে চিন্তাটা, সেই যে সংকেতটা কিন্তু খুব ভালো সংকেত নয়। আমাদের সংকেতটা বুঝতে হবে, সংকেতটা কিন্তু কোনো ভাষার বিরুদ্ধে নয়। সংকেতটা হচ্ছে যে একটা বৃহৎ ভাষা, যে ভাষাটা মূলত রবীন্দ্রনাথ বলেছিলেন কাজের ভাষা, ইংরেজিকে রবীন্দ্রনাথ বলেছেন কাজের ভাষা, সেই ভাষাটা ছোট ছোট ভাষা গোষ্ঠীকে গ্রাস করছে কিনা। ভারতবর্ষ থেকে, আসাম থেকে বাংলা বিলুপ্ত হয়ে গেলেই কিন্তু বাংলা বিলুপ্ত হবে না, কারণ বাংলা একটা পুরো দেশ আছে যেটাকে বাংলাদেশ বলছে, ওদের এখানে বাংলা বেঁচে থাকবেই। সমস্যাটা বাংলার ক্ষেত্রে ততটা নয় যতটা ছোট ছোট একটা রাজ্য ভিত্তিক বা একটা ছোট অঞ্চল ভিত্তিক ভাষা গোষ্ঠীর ক্ষেত্রে যতটা। ফলে আমাদের সেই একটি সামান্য ভাষাও যদি আমি আসামের যারা বাঙালি আছে, বিশেষ করে ব্রহ্মপুত্র উপত্যকার যারা বাঙালি আছেন, জন্মসূত্রে, যারা গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্ররা আছো, তোমরা কিন্তু জন্মসূত্রে এবং আমরা জন্মসূত্রে এবং কর্মসূত্রে অসমীয়াটা কিন্তু আমরা জানি। হ্যাঁ, এবং অসমীয়াটা যে জানি, সেই আমাদের জানা কিন্তু শুধু মুখে বললে হবে না, চর্চা করতে হবে। অসমীয়াদের ভাষাতে অসমীয়াদের আমরা বলি অসমীয়া, বাংলা আমাদের মাতৃভাষা, অসমীয়া আমাদের ধাত্রীভাষা। তো ধাত্রীভাষার প্রতিও কিন্তু আমাদের কর্তব্য আছে। আমরা ইংরেজিতে লিখতে পারি, আমরা হিন্দিতে লিখতে পারি, আমরা অসমীয়াতে লিখতে পারবো না? অপরাধ কি? দোষ কোথায়? এবং এটা কিন্তু কারোর স্বীকৃতি। কোনো অসমীয়া আমাকে ভালো বলে লিখতে আমি আই ডোন্ট কেয়ার, এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। আমার পাশের বাড়ির লোকটা যদি ভালো থাকে তাহলে তো আমিও ভালো থাকি। আমার পাশের বাড়িতে এই কোভিডটা দিয়ে খুব ভালো করে বুঝতে চাইছি যে আমার পাশের বাড়িতে যদি কোভিড না আসে আমারও হবে না। অতএব সেখানে যাতে পচন না ধরে, সেটা যাতে রোগগ্রস্ত না হয়, তার জন্য আমাকে চেষ্টা করতে হবে। খুব বেশি কিছু নয়, কিছু গল্প, কিছু কবিতা, আমরা সবাই বাংলায় লিখি, গল্প লিখি, কবিতা লিখি, গান করি। তো সেটা অসমীয়াতেও যদি করি, রাজবংশীতেও যদি করি, বড়োতেও যদি করি, যেটা জানি, যারা উত্তরবঙ্গে আছে, যেমন সৈকত আছে, দীপঙ্কর আছে, প্রাণজিৎ আছে, আকরাম আছে, রাজবংশীরা খুব ভালো জানে। অর্থাৎ কেন আমরা রাজবংশী চর্চা করবো না? আমি যদি জানতাম আমিও করতাম, এটা আমাদের খুব গর্বের বিষয়। আমি অসমীয়া জানি, অসমীয়া চর্চা করি, আমি নিজে অসমীয়া লেখালেখি করি, কম করি যদিও করি। তো ফলে ইংরেজিতে পাচ্ছি, হিন্দিতে পাচ্ছি, বাংলায় পাচ্ছি, অসমীয়াতে পারবো। রাজবংশী একটু চর্চা করলে, আমি রাজবংশীরা দেখেছি ইদানিং, যে রাজবংশী একটু চর্চা করলে আমি করতে পারবো। সৈকতের বেশ কয়েকটা গল্পের মধ্যে রাজবংশী পড়েছি এবং করতে আমার খুব ইন্টারেস্ট লেগেছে, আমার খুব মজা পেয়েছি। আমি দেখেছি একটু চেষ্টা করলে কিন্তু আমি রাজবংশী করতে পারবো, এবং আমি করবো এটা আমি আয়ত্ত করেই ছাড়বো। হ্যাঁ, তো ভাষাটাকে ছড়িয়ে দিতে আপত্তি, নিজেকে ছড়ানো যায় এটা, এবং অন্যকে, নিজেকে যত ছড়াবো অন্যরা কিন্তু আমার কাছে আসবে। এটা কিন্তু বিশ্বায়নের যেভাবে আমি যে বিশ্বের জিনিসকে যেভাবে আমি চিনতে নিলাম, ঠিক আমি নিজেকেও বিশ্বকে ছড়িয়ে দিলাম। এভাবে আমাদের এগোতে হবে। সৈকত, নেক্সট বলতো। হ্যাঁ, আমি তো কিছুক্ষণ অনুপস্থিত ছিলাম, যেটা মূল কথা সেটাই যে আমি ঘটনাসূত্রে কয়েকবার মালদাহ গিয়েছিলাম। মালদাহের ভাষার একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেখানে ঝাড়খণ্ডী উপভাষার একটা প্রভাব রয়েছে, ঝাড়খণ্ডী। তো সেখানে গিয়ে আমার কেমন যেন কয়েকটা ক্ষেত্রে আমার কয়েকজন বন্ধু হয়ে গিয়েছে, তাদের সঙ্গে আমি ওই ঝাড়খণ্ডী উপভাষাটায় কথা বলতে পারি। তো ভাষাকে নিতে আমাদের দোষ কোথায় সেই জায়গায়? আচ্ছা, দ্বিতীয় কথা যেটা বললাম, একটু সংক্ষেপে বলি, যে রাজেশ একটা সুন্দর সুর ধরিয়ে দিয়েছে, যে ভাষার অস্তিত্ব মনে হয়, তার গোড়াটা মনে হয় সংস্কৃতির মধ্যে লুকিয়ে রয়েছে। অর্থাৎ সংস্কৃতি চেতনার মধ্যেই মনে হয় ভাষার মূল সূত্রটা রয়েছে। আমরা কতটা সংস্কৃতির দিক থেকে আমরা আমাদের সংস্কৃতিটাকে সাপোর্ট করি, সেই সূত্রে আমরা ভাষাটাকে সাপোর্ট করব। আমরা সেই সূত্রেই বিহুকে ভালোবাসবো, সেই সূত্রেই আমরা ছৌকে ভালোবাসবো, সেই সূত্রেই আমি ধামাইলকে ভালোবাসবো। কারণ সংস্কৃতি, আমি সংস্কৃতিবান হয়ে উঠতে আমার দোষ কোথায়? তো এই সংস্কৃতিবান হয়ে উঠতে গিয়ে যখন আমার সবগুলোকে সংস্কৃতির বৈশিষ্ট্যগুলোকে নিতে পারি, তেমন ভাষাগুলোকে নেবো। ভাষাগুলোকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা সংযোগকারী ভাষা হিসেবে গ্রহণ করলেই তো হচ্ছে, আমি মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করব। আমার উদ্দেশ্য এটা। কোন ভাষা শ্রেষ্ঠ, কোন ভাষা শ্রেষ্ঠ নয়,
সেটা বড় কথা নয়। আমি আঞ্চলিক ভাষায় কথা বলবো, সেই আঞ্চলিক ভাষাটাকে কোনো একজন অভিজাত কলকাতার সেই নাগরিক সভ্যতার মানুষ ঘৃণা করবেন, তাচ্ছিল্য করবেন, তিনি সমস্ত রূপেই ভুল। কারণ সব ভাষারই একটা মিষ্টি দিক রয়েছে, আমি সেটাকে গ্রহণ করবো। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, এবার আমি আলোচনা আহ্বান করছি প্রাণজিৎ সরকারকে। প্রাণজিৎ সরকার আলোচনায়। শুভ সন্ধ্যা। আজকের এই বিশেষ দিনটিতে যারা মাতৃভাষা রক্ষার জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন, এবং শুধু তারা নন, যারা শহীদ হয়েছেন শুধু তারা নন, বাকিরাও যারা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন, তাদের প্রত্যেককে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। খুব বেশি ভনিতা করছি না, কারণ সময় অনেকটা হয়ে গিয়েছে, খুব বেশি বাড়িয়ে বলছি না। তবে স্যার একটু আগে বললেন, স্যারের কথার সঙ্গে একটা কথা শুধু সংযোগ করতে চাই। স্যার একটু আগে বললেন যে আমাদের ভাষা, আমাদের একটু উদার হতে সমস্যা কোথায়। অবশ্যই আমাদের উদার হতে সমস্যা নেই, তবে আমরা উদার হওয়ার সঙ্গে সঙ্গে এই কথাটা অবশ্যই খেয়াল রাখবো যে পরিবর্তন এবং বিকৃতি, এই দুটোর মাঝখানের তফাৎটা যেন আমরা ঠিক করে বুঝতে পারি। কারণ ভাষা গ্রহণ বর্জন এসবের মধ্য দিয়ে এগিয়ে চলবে, কিন্তু আমাদের বুঝতে হবে যেন গ্রহণ বর্জনের মধ্য দিয়ে আমরা ভাষার যেন কোনো রকম বিকৃতি যেন আমরা না করি। তো বিকৃতিটাকে এড়িয়ে চলে আমরা উদার অবশ্যই হতে পারি, কারণ ভাষার বৈশিষ্ট্য এটা, ভাষা বহমান নদীর স্রোতের মতো, মানে গ্রহণ বর্জনের মধ্য দিয়ে ভাষা এগিয়ে চলবে। তো সেটা অবশ্যই নিতে পারছে। স্যারের সঙ্গে এটাই কথার সঙ্গে এটাই বলার ছিল। এবং বেশ একটু স্যার সৈকতদা অনেক কিছুই বললেন যে মাতৃভাষার, হ্যাঁ কবিতা পড়া যাবে অবশ্যই। আমার আজকের এই বিশেষ এই দিনটির মানে এই 21শে মে, এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের যে অন্ধ এবং বধির যে সমাজটা রয়েছে, এই সমাজের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাঙালিত্ব, হিন্দুত্ব বা মুসলমানত্ব নয়। মূল উদ্দেশ্য হওয়া উচিত আমাদের বাঙালিত্ব। এবং এই দিনটা বিশেষ করে যখন আসে, শুধু এই দিনটা নয় বাকি দিনগুলো মনে পড়ে, কিন্তু এই দিনটা বিশেষ করে আমাদের খুব খোঁচা দেয় এবং নাড়া দেয়। আমার খুব মনে পড়ছে রূপম ইসলামের একটি গানের কথা। রূপম ইসলাম লিখছেন, সময় নিজের খেয়ালে স্পষ্ট লিখছে দেয়ালে, তোকে ধ্বংস করতে আসছে নেমেসিস। অর্থাৎ এই যে নেমেসিস আমাদের ধ্বংস করতে আসছে, আমাদের বাংলা ভাষার যেই আজকে যেই বিপর্যয়ের সম্মুখীন, যার জন্য আমাদের বিষয় রাখতে হলো বাংলা ভাষার ভবিষ্যৎ সম্ভাবনা। কারণ ভবিষ্যৎ সম্ভাবনা এর জন্যই রাখতে হয়েছে কারণ আমরা বুঝতে পারছি বাংলা ভাষা আজকে বিপর্যয়ের সম্মুখীন। তো এই আমাদের নেমেসিসকে আমাদের আগে চিনতে হবে এবং এই নেমেসিসের সম্মুখীন আমাদের হতে হবে, তবেই গিয়ে আমাদের বাংলা ভাষার ভবিষ্যৎ একটা উজ্জ্বলতর পর্যায়ে গিয়ে পৌঁছতে পারে। তো এই নেমেসিস কাদের মধ্যে রয়েছে? নেমেসিস তার কারণ নয়, এই নেমেসিস আমরা যারা বসে রয়েছি এখন, আমাদের ভেতরেই রয়েছে এই নেমেসিস। তো এই নেমেসিসকে আগে আমাদের চিনতে হবে এবং এই নেমেসিস কে আগে ধ্বংস করতে হবে, তারপরেই বাংলা ভাষার একটা উজ্জ্বলতর মহিমায় আবার নতুন করে সে তার যে অতীতের যে অবস্থা ছিল সেই অবস্থা বাংলা ভাষা আবার ফিরে পেতে পারে। কারণ অতীতের বর্তমানে বাংলা ভাষার যে অবস্থা, সেই অবস্থা বাংলা ভাষার অতীতে ছিল না। আজ যেই পর্যায়ে এসে পৌঁছেছে আমাদের বাংলা ভাষা, যে দেয়ালে যে পিঠ ঠেকেছে বলা হয় কথাটা, এই জায়গা থেকে উত্তরণের জন্য আমাদের নেমেসিসকে চিনতে হবে। আর তার জন্য আমাদের কি করতে হবে? খুব বেশি করণীয় কিছু নয়, আমাদের একটু সচেতন থাকতে হবে বলে আমার মনে হয়। কারণ আমাদের একটু শুদ্ধ উচ্চারণ, একটু শুদ্ধ বানান, বা যখন আমরা দেখব, তার থেকে বড় কথা, যখন আমরা দেখব আমাদের সামনে কেউ একজন বাংলা ভাষার বিকৃতি করছে বা বাংলা ভাষার অপপ্রয়োগ হচ্ছে, সেগুলো যেন আমরা মেনে না নেই, সেগুলো যেন আমরা ভুলটা ধরিয়ে দিই। তো এইভাবে খুব সামান্য কয়েকটি কাজের মধ্য দিয়ে আমাদের মনে হয় বাংলা ভাষার কিছুটা হলেও আমরা উত্তরণের দিকে আমরা এগোতে পারবো। আর কথা আছে, একটা চ্যারিটি বিগিনস এট হোম, ঘর থেকে শুরু হয় সমস্তটা। তো আগে আমাদের ঘরটাকে আগে ঠিক করতে হবে। আগে আমাদের যারা পরিবার রয়েছেন, যাদের সন্তান রয়েছে, সেই সন্তানদের আগে আমাদের বোঝাতে হবে, পরিবারের সদস্যদের বোঝাতে হবে, তাদেরকে সচেতন করতে হবে, জাগ্রত করতে হবে। তবেই হয়তো ধীরে ধীরে এটা গিয়ে সম্ভব। একবারে তো সম্ভব নয়, বা আলোচনা করেও, একদিনের সভা করেও সম্ভব নয়। ধীরে ধীরে আমাদের শুরু করতে হবে এই কাজটা। তো এটাই বলার। বিশেষ করে একটি গল্প ভেবেছিলাম পাঠ করব, কিন্তু সময় অনেকটা হয়ে গেল। আচ্ছা, আমরা আলোচনাটা এগিয়ে যাই, তারপর বলছি, দেখা যাক। আরেকজন রয়েছে, তার থেকে একটু এগিয়ে যাই। আচ্ছা, হ্যাঁ, কথাটা হলো দেওয়ালে পিঠ ঠেকেছে বাংলা ভাষার, দেওয়ালে পিঠ। আমরা এবার কোনটা গ্রহণ করব, দেওয়ালের পিঠ না নোবেল না জ্ঞানপীঠ? এটা আমাদের ব্যাপার। তো আমরা কোনটা গ্রহণ করব সেটা আমাদের উপর, আমাদেরকে বেছে নিতে হবে। যাই হোক, কথা বাড়াবো না, সময় খুবই সংকীর্ণ।
খুব সংক্ষেপে আলোচনা করার জন্য আহ্বান করছি দীপঙ্কর সাহা। শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, শোনা আছে। শুভ সন্ধ্যা। তো সকলেই আজকে যে মূল উদ্দেশ্য নিয়ে উপস্থিত হয়েছি আমরা এখানে, স্যারের কথায়, আকরামদার কথায়, সৈকতদার কথায় এবং কি পানজিদের কথায়ও আমরা অনেক কিছুই শুনলাম, জানতে পারলাম। আমি একটা জিনিস আজকে করেছি, জানি না এটা কারো চোখে পড়েছি কিনা, সবাই যে লাইভে এসেছি, লাইভে সবার পাশে, ছবির পাশে নামটা লেখা আছে। সবার নামটা আশা করি বাংলায় লেখা, কিন্তু আমারটা হয়তো ইংরেজিতে লেখা। আমি এটা ইচ্ছা করেই করেছি। পানজিদের কথাটা খুব ভালো লাগলো আমার, যে আমরা শুধু বাংলা বাংলা বলে সভা করলে বা যুদ্ধ করলে বা চেঁচালে কখনো সে বাংলা আমরা ধরে রাখতে পারবো না। আমরা কিন্তু এতক্ষণ প্রায় 55 মিনিট হয়ে গেল লাইভে আছি, সবাই দেখছে। জানি না, হয়তো কেউ বলতেও চায় না যে কি ব্যাপার আজকে, কারো কারো মনে উদয় হবে এটা যে কি ব্যাপার, সবাই বাংলা লিখে আছে, দীপঙ্কর এটা ইংরেজিতে লেখা। আসলে এটাই বোঝাতে চাই, আমরা চাই যে না, কোনো কিছু যদি হয়, আমাদের সন্তান হোক বা আমাদের সেই পারিপার্শ্বিক অবস্থা হোক, আমরা সবার সঙ্গে তাল মিলিয়ে চলতে চাই। কিন্তু আমাদের এটাও লক্ষ্য রাখা উচিত যে আমাদের আমরা যেন নিজের সংস্কৃতিকে না হারিয়ে ফেলি। আমাদের নিজের অস্তিত্বকে কিন্তু আমাদের নিজেদের টিকিয়ে রাখতে হবে, তা কিন্তু বিপন্নের পথে। আজ মনে খুব প্রশ্ন হয়, বাংলা কোথায় দাঁড়িয়ে, বাংলা ভাষাটা কোথায় দাঁড়িয়ে। হয়তো আমি নিজে বাংলা ভাষী, আমরা সবাই এখানে যারা আছি বাংলা ভাষী, কিন্তু আমরা কোন পথে নিয়ে যাচ্ছি, আমরাই বা কি উপদেশ দিচ্ছি কাকে। যাই হোক, সবাই মিলে আজকে আলোচনাটা খুব ভালোই হলো। স্যার খুব ভালো বলেছেন, অনেক কিছু জানা গেল। তবু আরেকটা জিনিস আমার খুব মনে পড়লো, যখন রাজেশ সেই সঙ্গীতটি করলো, গানটি করলো। আমরা একটা কিছুদিন আগে স্যারও গিয়েছিলেন, আমিও গিয়েছিলাম স্যারের সঙ্গে, সেখানে একটা সেমিনার ছিল। সেই যে সঙ্গীতটা, সেটা যেন আমাদের শরীরের মর্মে প্রাণে যেন আমাদের প্রবেশ করে। সেই সঙ্গীত, বাংলা ভাষার মূল ঐতিহ্য, মূল স্পন্দন যেন আমাদের অগ্রগতির দিকে এগিয়ে যায়। পাশাপাশি আমরা লক্ষ্য রাখবো যে সব ভাষাকেই আমরা সমানভাবে মানবো, কিন্তু নিজেদের অস্তিত্বকে অবশ্যই বিপন্ন হতে দেব না, এবং সুন্দরভাবে যেন সবকিছু এগিয়ে যায় তার দিকে অবশ্যই খেয়াল রাখবো। ধন্যবাদ। আসলে ঘটনাটা হলো, দীপঙ্করের কথা সূত্র হলো কি, যে ঘটা করে আমি কেক এনে মাদার্স ডে ঘরে পালন করছি, তারপরের দিন মা কে দেখছি বৃদ্ধাশ্রমে। কথাটা সেই সূত্র। আমাদের মা যাতে বৃদ্ধাশ্রমে গিয়ে না দাঁড়ায়, সেই যোগ্য ছেলে, আমি কুলাঙ্গার ছেলে হব না যোগ্য ছেলে হব, সেটার দায়িত্ব আমাদের উপর। যাই হোক, এবার অনেক কথা হয়েছে, এবার একটা কবিতা শুনবো আমি সঞ্জয় ভট্টাচার্য স্যারের কাছে, তারই লেখা কবিতা একটা শোনার খুব ইচ্ছে। না, আমার কবিতা আমি একটু পরে পড়ছি। আমি আসলে মাতৃভাষা নিয়ে আসামের কয়েকজন কবি যে কবিতা লিখেছেন, 4-5টা কবিতা আমি পড়বো। আমার লেখাটা আমি একটু পরে পড়ছি। আমাদের শ্রদ্ধেয় দিলীপ কান্তি লস্কর, বর্ষিয়ান কবি, বরাক উপত্যকা, তিনি লিখছেন, তার একটা কবিতার নাম হচ্ছে মাতৃভাষা। আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের ছায়াছবির ভাষা হিন্দি। আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের সঙ্গীতের ভাষা হিন্দি। আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের আনন্দের ভাষা হিন্দি। আমাদের মাতৃভাষা বাংলা, আমাদের উচ্চাসার ভাষা ইংলিশ। শেষ কবিতা। চমৎকার একটা কবিতা, আরেকটি কবিতা স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য, শিলং এর কবি, তার একটা কবিতা, তার কবিতাটার নাম হচ্ছে, দীর্ঘ কবিতা, ঠাকুরমার ঝুলি। এখানে ঠাকুরমার ঝুলিতে 3টে কবিতা আছে, 3 নম্বর কবিতাটা আমি পড়বো। সেই কবিতাটার নাম হচ্ছে অরুণ বরুণ কিরণমালা। তিনি স্পষ্ট করে লিখেছেন, ভাষা শহীদ কমলা স্মরণে। আজকে যে 11 শহীদ, যে 11 জন শহীদ হয়েছেন, তাদের মধ্যে একজন ছিলেন কমলা ভট্টাচার্য, বিশ্বের প্রথম মহিলা ভাষা শহীদ। হ্যাঁ, আর কেউ আগে আর হননি, তিনি প্রথম, একমাত্র, হয়তো একমাত্র। তার স্মরণে তিনি কবিতা লিখছেন। ভাইগুলো তোর পাথর হলো, বন্টি একা বাড়ি, বুকের ভেতর 19 মে 21 ফেব্রুয়ারি। মায়া পাথর মায়া সাগর, অথই মায়া খেলা, অরুণ বরুণ হারিয়ে গেছে 1 লাখ কিরণমালা। দু চোখে ভরে আগুন নিল, দুঠোঁট ভরে ঘৃণা, পেরিয়ে গেল 727 নদী, মৃত্যু পরোয়ানা। ফিরিয়ে তাকে আনতে হবে নিজের মাতৃভাষা, মাথার উপর ভাঙছে আকাশ, বাতাস সর্বনাশা। ছড়িয়ে দিল মন্ত্র বাড়ি, ওয়া কখ যখন,
পাথর ভেঙে উঠলো বেঁচে অরুণ বরুণ যখন, অরুণ বরুণ তখন। ফিরে এলো প্রাণের ভাষা, হারানো গান খানি, দুঃখিনী মা বাংলা ভাষা আবার হলো রানী। চমৎকার একখানা কবিতা লিখেছেন স্বর্ণালী মিশের কবিতা। এবার আমি আরেকটি কবিতা বলবো, একটি দীর্ঘ কবিতা, আমাদের সবার পরিচিত, আমাদের প্রিয় দাদা এবং কবি শান্তনু রায়চৌধুরীর বই থেকে। তার কবিতাটার নাম হচ্ছে ভাষা দিবসের কবিতা। কবি লিখছেন, বিদেশি ভাষা শেখার প্রস্তাব এলে ঠিক হলো ফরাসি, ইংরেজি তো আজকাল মাতৃভাষারই সামিল। আমাদের দুচোখে আজ বেদার স্বপ্ন, মনের জানালা বাড়ির দরজা সব খুলে সন্তানেরা সব হোক জগৎমুখী। তারা থাকবে কেন বদ্ধ করে, আপন করে নিক না কেন জগৎটাকে। বিশ্ব সংস্কৃতি হয়ে উঠুক তাদের পরিচিতি। এমন সময় বুড়ো প্রপিতামহ যুগান্তের সংস্কার আর পরম্পরা গায়ে চড়িয়ে ধরা গলায় কেবল জানতে চাইলেন, আর বাংলা কি হবে বাংলার? এরা কি কেউ পড়বে না বাংলা? বাচ্চাদের মুখ থেকে কি মুছে যাবে মাতৃদুগ্ধের গন্ধ? সান্ত্বনা এলো, আরে দূর, বাংলা তো বেশ বলতে পারে, তবে লেখা? ছেলেমেয়েরা নাই বা টানলো বাংলা হরফের বোঝা, নাই বা পড়লো রামপ্রসাদী গাথা, কিন্তু দেখো কি সুন্দর গাইতে পারে রবীন্দ্রসঙ্গীত। মামাতো বোনদের মেল পাঠায় রোমান হরফের চলনসই বাংলায়, কানাডার অস্ট্রেলিয়ায়। দেখো কি মনোযোগ দিয়ে দেখে বিভূতিভূষণের সিনেমা, শরৎচন্দ্র, আশাপূর্ণা, যামিনী রায়। ওসব জানতে হয়, কুইজ যে কত দরকার। হায় দুঃখিনী বর্ণমালা, ততদিক দুঃখিনী সংখ্যামালা। এদিকে বর্ণমালাকে দুঃখিনী বলতেই ধেয়ে এলেন ইতিহাস পুরুষ। তার এক পায়ে অতীত জড়িয়ে অন্য পায়ে ভবিষ্যৎ, দেহে অনেক ক্ষত, চড়াই উতরাই। তার এক হাতে আলাউলের পদ্মাবতী, আরেক হাতে মনোয়েল দা আসামসিও। খুব হাসলেন তিনি, প্রাণ খোলা সেই হাসির দমকে, অনেক কৌতুক আর অনেক রহস্যের সমাবেশ। তার সে হাসি দিগন্ত থেকে দিগন্ত ছুঁয়ে ছড়িয়ে পড়লো এপার বাংলা, ওপার বাংলা, ঈশান বাংলা, এমনকি 7 সমুদ্র পারের অনেক ভুবনে। তার সেই দিগন্ত ছোঁয়া হাসি মিলিয়ে যেতেই পিতৃপুরুষের বুড়ো প্রপিতামহের দেহে জেগে ওঠে বাংলার নদী, ক্ষেত, মাঠ আর আলো ভরা প্রাণ। এইসব ভালোবেসে একদল লোক নিজেরাই নেয় বহনের ভার, গেয়ে ওঠে গলা ছেড়ে গান, মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা। আরেকটা কবিতা পড়বো, কবির নাম হচ্ছে তপন মহন্ত। আমরা সবাই জানি, আমরা আমাদের পরিচিত তপনদার একটা কবিতা আছে, কবিতার নাম হচ্ছে 21। তপনদা লিখছেন, না আর কবিতা লিখবো না, আমার হৃদয় জুড়ে 19-21। প্রহরীর রাঙা চোখে ধুলো দিয়ে সীমানা পেরিয়ে একাকার, দুপায়ে মারিয়ে কাঁটা তার চলমান শব্দ সৈনিকেরা ভাষার সঙ্গীন কাঁধে নিয়ে লং মার্চ। শব্দ মিছিলের কোনো পাসপোর্ট লাগে না, মেয়াদবিহীন ভিসা নিয়ে প্রতিদিন অক্ষর নদীও ঢুকে পড়ে। আমজাম হিজলের বনে গুনগুন গান গায় মেঘনার কানে। শব্দের মিছিল হাঁটে মনের গহন কোণে, ভিসাহীন কবিতারা বুক ঠুকে তুলে ধরে 21-এর অমর লিগেসি। এখানে 21-এর যে 21 ফেব্রুয়ারি যে কথা আছে সেই কথাটা বলা হয়েছে। আরেকটি কবিতা পড়বো, শেষ কবিতা, তারপর হয়তো আমার একটা কোনো কবিতা পড়তে পারি। সেই কবিতার লেখক হচ্ছেন সুব্রত চৌধুরী, গুয়াহাটির বিখ্যাত কবি, পরিচিত কবি সুব্রত চৌধুরী। সুব্রতদার একটা বই আছে শেকড়ের গান, সেখানে তার কবিতাটার নাম হচ্ছে ভাষা জননী তোমাকে। ছোট্ট কবিতা। ওয়া কখ রক্তাক্ত, দুঃখিনী বর্ণমালা হতে ঝরছে রক্ত, চোখের নিচে নীল কালশিটে দাগ, বড় ফ্যাকাশে দেখাচ্ছে, হায় ভাষা জননী তোমাকে। আজও এখনো প্রান্তিক গ্রামের ন্যাংটো ছেলেমেয়েরা চিৎকার করে পড়ছে, এসেছে শরৎ হিমের পরশ, শহরে তোমার আবাহনও নেই, মঙ্গল ঘট কবে বিসর্জন হয়ে গেছে। শেষ কবিতা। এখন আমার একটা কবিতা বলি, কবিতাটা আজকেই লেখা হয়েছে, কবিতাটা আজকেই আমি লিখেছি, ফেসবুকে দিয়েছিলাম সকালবেলা, সেই কবিতাটা পড়ছি। কবিতাটা হচ্ছে 19-এর তর্পণ, ছড়ার ছন্দে লেখা, অর্থাৎ সেই সাদা ফুল হাতে আছে যেন মুঠো ভরা ভাত,
আমার দেশ নগ্ন পায়ে হেঁটে চলে আঁধার রাত। পেছন ফিরে অতীত দেখি, কোন সে শাকিন, কোন সে নাম, কুশিয়ার আর ভেলায় চড়ে পাড়ি দিল অচিন ঘাম। কিসের জন্য জীবন রাখা, মায়ের আঁচলে পড়লো টান, 11 ফুল ঝরলো পড়ে, রাখতে মায়ের ভাষার মান। তফাৎ ছিল দূর, তফা আজও আছে খান, হাসিম রামার রক্ত চুষে হবু হবু হন মহান। অতীত মেশে এই সময়ে ঘড়ির কাঁটা প্রবহমান, গঙ্গু তেলি আজও খায় রাজা ভোজের বচনবান। আজকে এটা আমি লিখেছিলাম আমাদের পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ভাষার যে ঐতিহ্য, ভাষার যে শহীদ, সেই শহীদদের কথা সম্পর্কে মিলিয়ে নিয়ে। সে যাই হোক, একটু সামান্য শ্রদ্ধা 19 মের সন্ধ্যায় এই 19-এর যে 11 জন শহীদ, সেই শহীদের সঙ্গে বাংলা ভাষার সমস্ত সেনানী, শুধু বাংলা ভাষাই নয়, পৃথিবীর যত মাতৃভাষা আছে সেই সমস্ত মাতৃভাষার যত সেনানীরা আত্মত্যাগ করেছেন তাদের মাতৃভাষার সম্মানার্থে, মাতৃভাষার অস্তিত্ব রক্ষার জন্য, তাদের প্রত্যেককে আমি আমার প্রণাম নিবেদন করি, আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। এবং কোনোদিন কারো মাতৃভাষা যাতে দুঃখিনী বর্ণমালার অভিধান না পায়, তা এই একান্ত আকুতি জানিয়ে আজকে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, কথা হলো মাতৃভাষার সেনানীদের কথা বলছি। এখানে আমি একটু বলি যে আমাদের ভাষা কেন্দ্রিক যে সাহিত্য সংস্কৃতি, সেক্ষেত্রেও আমাদের দৃষ্টিভঙ্গিটা একটু উদার হওয়া প্রয়োজন। আমরা বুদ্ধদেব বসুকে পড়বো, সুকান্ত ভট্টাচার্যকে পড়বো, সুভাষ মুখোপাধ্যায়কে পড়বো, সেই সঙ্গে কান্তারভূষণ নন্দীকেও পড়বো, জ্যোতির্ময় সেনগুপ্তকেও পড়বো, সঞ্জয় ভট্টাচার্যকেও পড়বো, সঞ্জয় চক্রবর্তীকেও পড়বো, বিমলেন্দু ভৌমিককেও পড়বো। তাহলেই ভাষার যে সামগ্রিক বৃত্তটা আমার মনে হয় সেটা পূর্ণ হবে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না, আমি নিজের কবিতাও পড়বো না। আমি একটা কবিতা স্যারের কবিতা পড়ার পর, যদিও এটার কোনো প্রাসঙ্গিকতা থাকে না, তবুও আমাদের কলমবাজ গ্রুপে অনেক কবিতা এ নিয়ে জমা পড়েছে, 19 নিয়ে। সেখান থেকে আমি একটি কবিতা পড়বো। কবিতাটি লিখেছেন আমাদের কলমবাজ গ্রুপের সদস্যা সুদীপ্তা চ্যাটার্জি। কবিতাটির নাম হলো 19-এর ডাক। কবিতাটা একটু পড়ছি। 19শে মে গর্জে ওঠে, বাঙালি কণ্ঠে ধরে স্বর, মাতৃভাষা বাংলা চাই, বিদ্রোহ তাই অতপর। পুলিশ যখন নির্বিচারে গুলি চালায় সভার মাঝে, 11 জন সত্যাগ্রহী নির্দ্বিধায় এগিয়ে আসে, রক্তে ভেজা শরীর গুলো তবুও চোখে নতুন আশা, হার না মানা প্রতিবাদে স্বীকৃতি পায় বাংলা ভাষা। কি অমায়িক! হয়তো কবিও মানে কি অভিজ্ঞতা বলবো না, কি আবেগ এটার সঙ্গে জড়িয়ে রয়েছে, সেই আবেগের বহিঃপ্রকাশ। আর লাস্ট বলে আমি শেষ করছি, আমার একটা কবিতা আমি লিখেছি। অবশ্যই অবশ্যই। কবিতাটির নাম হলো ওগো মা বাংলা আমার মা। ঘটনাচক্রে অনেকেই বলে আমরা উত্তরবঙ্গবাসী বা যেই হোক, সংযোগটা কিন্তু ওই বাংলা ভাষার। অর্থাৎ 19শে মের যে আবেগ বরাক উপত্যকার মানুষের যেরকম, ঠিক তেমনি আমাদের উত্তরবঙ্গে বসে যারা লাইভ করছে, বা আমি গুয়াহাটিতে বসে যেরকম লাইভ করছি, আমার রক্তেও সেই আবেগ। তো সেই আবেগ থেকে একটা কবিতা, ওগো মা বাংলা আমার মা। যতদিন বাঁচি যেন তোমায় শুনতে পাই, আমার ঠোঁটের সরস্বতী যেন তোমার আবাহন ধ্বনিতে অভিষিক্ত হন, অনেক বছরের সাধনায় তোমায় পাওয়া। রক্ত কেবলই রক্তে বেছেছি তোমায় মা আমার, কবে থেকে গলা ভরে গায় ঘুমপাড়ানির গান। উদাস বাউল সুর তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৌঁছে যান সুদূর শিলচরের ভাষা শহীদ স্টেশনে। কালিকা প্রসাদের গান বেজে ওঠে মালদাহের গাজনে। ছৌ, ধামাইল, ভাদু, ভাওয়াইয়া এরা ওর জায়গা বদল করে নেয়। যে আবেগে ভর করে একদিন লাল হয়েছিল ঢাকার রাজপথ, সে সম্মানেই রাঙিয়ে দিয়েছিল বরাকের সমস্ত পথ।
21 কিংবা 19 পাজিতে দুটি ভিন্ন তারিখ বটে, কিন্তু এরা সহোদর বাংলা মায়ের দাবিতে। সেই দাবি অক্ষয় হোক যুগে যুগে, বড় স্বাদ হয় তোমার জন্য একবার রক্ত দিতে, একবার ভাষা শহীদ হতে। ওগো মা, বাংলা মা আমার। ধন্যবাদ। খুব তো ভালো লাগলো। এই যে আবেগ, বাংলা মায়ের প্রতি এই আবেগ থেকেই আমাদের এই হয়তো অনুষ্ঠান। যাই হোক, এবার খুব সংক্ষেপে আমি একটু এগিয়ে যাচ্ছি প্রাণজিতের দিকে। ও গল্প একটা শোনাবে, সেই গল্পটা আমরা শুনি। শোনো, অবশ্যই অবশ্যই অবশ্যই। গল্পটি 21শে ফেব্রুয়ারি প্রসঙ্গে লেখা ছিল, তবে আমার মনে হয় আজকে 19শে মের তারিখেও আজকেও ঠিক ততটাই প্রাসঙ্গিক, এই আজকের তারিখেও ঠিক ততটাই প্রাসঙ্গিক। আর যদিও সেটা 21শে ফেব্রুয়ারি প্রসঙ্গে লেখা। গল্পটির নাম বকচ্ছপের উত্তরসূরি। আমারই লেখা, রিতম পত্রিকায় প্রকাশ হয়েছিল গল্পটি গত বছর। গল্পটি পাঠ করছি। শ্যামসুন্দর মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অনিমেষ বাবু আত্মপ্রচারে বরাবরই একটু বেশি সুখ পান। সমাজের তথাকথিত বুদ্ধিজীবী সমাজে ওনার বেশ নামডাক। অনিমেষ বাবুর আত্মপ্রচারের অন্যতম সেরা মাধ্যম ফেসবুক। তিনি ব্যক্তিগত জীবনে যতই অনিয়মের সঙ্গে যুক্ত থাকুন না কেন, উনার ফেসবুক প্রোফাইল কিন্তু একেবারে ধোয়া তুলসী পাতার মতো। এই তুলসী পাতার ন্যায় প্রোফাইল থেকে মাঝে মাঝে তিনি সমাজের হিতার্থে নানান উপদেশ দান করে থাকেন। ফলে ফেসবুক প্রোফাইল দেখে ওনার ব্যক্তি চরিত্র সম্পর্কে ধারণা করা খুব মুশকিল। এমনকি অনিমেষ বাবুর সংসারে স্বামী স্ত্রীর মধ্যে যতই অশান্তি থাকুক না কেন, বিবাহ বার্ষিকীতে কিন্তু তিনি স্বামী স্ত্রীর যুগলমূর্তির ছবি ফেসবুকের দেওয়ালে গাঁথবেনই। আর ফেসবুকের এই কীর্তিকলাপে লাইক, কমেন্ট, শেয়ার অনিমেষ বাবুকে এক প্রকার অমৃত সুখ প্রদান করে। ফেব্রুয়ারি মাস পড়ে গেলেও শীতটা বেশ জমিয়ে আছে। অনিমেষ বাবু ঠিক করলেন কলেজের অন্যান্য সহকর্মীদের সঙ্গে সপরিবারে দার্জিলিং বেড়াতে যাবেন। সামনেই আবার 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। ঘটনাচক্রে ঘুরতে যাওয়ার দিনও ঠিক হয়েছে সেই 21শে ফেব্রুয়ারি। ভাষা দিবসের আগের দিন অনিমেষ বাবুর চোখে একেবারে ঘুম নেই। তিনি শুধু ভাবছেন বাংলা ভাষার ঐতিহ্য রক্ষার বিষয়ে কি কি লেখা যায়, ঠিক কেমন করে লিখলে লোকে বেশি পছন্দ করবে। লেখাটা এমন শক্তপোক্ত হতে হবে যেন কমপক্ষে 1000টা লাইক, অন্তত 500টা কমেন্ট আসে। এইসব ভাবনার সামনে তার ঘুরতে যাওয়ার আগ্রহটা একেবারেই মলিন হয়ে যায়। যথারীতি অনেক ভাবনা চিন্তা করে 21 তারিখ একেবারে সকাল সকাল তিনি এই বৃহৎ কর্মটি সেরে ফেলেন। ফেসবুকের দেয়ালে বেশ বড় করে বাংলা ভাষার ঐতিহ্য রক্ষার বিষয়ে তিনি লিখলেন, কি করে বাংলা ভাষার ঐতিহ্য রক্ষা পেতে পারে। সকলের কাছে এই বিষয়ে প্রচুর বাহবা পেলেন। আনন্দিত মনে 21 তারিখ সকালে সপরিবারে তিনি ট্রেনে উঠেছেন। ট্রেনে অন্যান্য সহকর্মীরাও ওনাকে বেশ প্রশংসা করলেন। ট্রেন ছাড়লো এবং ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর অনিমেষ বাবুর সহকর্মীর মেয়ে অনিমেষ বাবুকে বলে, কাকু জল দাও না, জল খেতে ইচ্ছে করছে। ঠিক তখনই পাশের একটি মেয়ে, তার জেনিফার নামের এই মেয়েটি, সেই ছোট্ট মেয়েটিকে ব্যঙ্গের সুরে বলে, কাকু কেন বলছিস, আঙ্কেল বলতে পারিস না। জেনিফার নামের এই কিশোরী মেয়েটি বাংলার অধ্যাপক অনিমেষ বাবুর ছোট মেয়ে। দারুণ দারুণ, চমৎকার। আমি একটু আগে কথাটা যেটা বলেছিলাম, চ্যারিটি বিগিনস এট হোম, শুরুটা আমাদের ঘর থেকে করতে হবে, নয়তো বাইরে আমাদের কোনো লাভ নেই। আর শুরুটা আমাদের ঘর থেকে করতে হবে এবং ধীরে ধীরে হয়তো আমরা একটা ভালো জায়গায় বাংলা ভাষা আবার সেই তার পুরনো ঐতিহ্য সে আবার ফিরে পেতে পারে। তো এখানে আমি একটি কথা সংযোজন করতে যাচ্ছি, সৈকত কিছু বলতে পারবো কি? আচ্ছা, এখানে স্যারের কাছে যে সমস্ত কথা শুনলাম বা যারা অংশগ্রহণ করেছেন সবার কাছ থেকে অনেক কিছু শুনে ঋদ্ধ হলাম। এখানে একটি বিষয় আমি সংযোজন করতে চাচ্ছি, এই যে বলা হচ্ছে আজকে আমাদের বিষয়টির সঙ্গে ভবিষ্যৎ কথাটি জড়িত হয়ে আছে। প্রাণজিতের একটি গল্প শুনলাম, অসাধারণ একটি গল্প, এবং স্যারের মুখে অনেকগুলি কবিতা শুনলাম। প্রথমেই আমি একটি বিষয়কে এখানে স্মরণ করতে চাইছি, যে এই যে আমাদের সৃষ্টিগুলি, আমরা যতই আমাদের ছেলে মেয়েদের বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্য ভাষার প্রতি বিভিন্ন কারণে বা বিভিন্ন স্বার্থে অভিমুখী করি না কেন, আমরা কিন্তু
আমাদের যে সৃজনশীল প্রতিভা সেটার ক্ষেত্রে কিন্তু আমাদের নিজের ভাষা ছাড়া আমাদের হাতে কিন্তু অন্য কোনো হাতিয়ার বা অস্ত্র নেই। তো এখানে আমি একটি কথা স্মরণ করতে চাচ্ছি যে এই যে আমরা যারা বসে আছি কথা বলছি বা যারা আমরা কথাগুলি শুনছি, তারা যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে বাংলা ভাষার ভবিষ্যৎ, যেহেতু ভবিষ্যৎ কথাটা জড়িত হয়ে আছে, এই ভবিষ্যতের প্রসঙ্গেই যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা শুরু করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বাংলা ভাষাতেই বাংলা ভাষাতেই কেন শিক্ষা গ্রহণে আমরা বাধা দিব। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে না হয় বাংলা ভাষাতেই শেখালাম, যদিও দেখা যাচ্ছে যে এর মধ্যে কিন্তু বিভিন্ন পরিবারে, বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিতর্ক হয় যে আমরা তাহলে শুধু বাংলা ভাষা শিখিয়ে করব কি। স্যার বললেন বিশ্বায়নের যুগ, এই বিশ্বায়নের যুগে আমরা ছেলেটিকে বা মেয়েটিকে যদি আমরা অসমীয়া ভাষায় বা বাংলা ভাষায় বা ওড়িয়া ভাষায় যদি শেখাই, তাহলে তার ভবিষ্যৎ কি বা কতটা। নিঃসন্দেহে আমরা বলতে পারি যে আমাদের সামনে এই ভবিষ্যৎ আমাদের সামনে একজন উদাহরণ আছেন, যিনি আমাদের গুয়াহাটি ইউনিভার্সিটির বাংলা বিভাগের অধ্যাপক, যিনি আজ শত শত মানুষের সামনে কথা বলতে পারছেন, শত শত মানুষকে বোঝাতে পারছেন যে আমাদের সমাজ, দেশ, ভাষা, সংস্কৃতি কোন দিকে যাবে, আমরা কোন দিকে চালিত হলে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবো। তিনি তো বাংলা ভাষাতেই শিক্ষা নিয়েছেন। আমরা যারা কথা বলছি কোনো কারণে আমরা তো মাতৃভাষাতেই শিক্ষা নিয়েছি। তাহলে আমরা আজকে যে জায়গায় বসে কথা বলছি, যে কথাগুলি বলছি, সেগুলির কি কোনো তাহলে সেগুলিতে কি কোনো সাফল্য লুকিয়ে নেই আমাদের? আমরা তো আজকে বাংলা ভাষাতে পড়াশোনা করেই কথা বলতে পারছি, আমরা তো আজকে সমাজের কথা ভাবতে পারছি, আমরা তো আজকে সমাজের কাজে অংশগ্রহণ করতে পারছি, তাহলে আমাদের অসম্পূর্ণতা কোথায়? তাহলে যদি আমরা বলি যে কোনো ধরনের অসম্পূর্ণতা নেই, তবে আমরা কেন ভবিষ্যৎ প্রজন্মকে আমরা আমাদের ভাষাতে পড়াশোনা করাবো না? আমি এই বিষয়টিতে এই জন্যই যোগ দিচ্ছি, আমি যে কাজটার সঙ্গে যুক্ত সেখানে কিভাবে পড়াতে হবে, কিভাবে ভাষা শেখাতে হবে, কিভাবে ভবিষ্যতে ছাত্র তৈরি করতে হবে এবং শিক্ষক তৈরি করতে হবে, এই জায়গাটাতে আমাকে ছোট ছোট কাজ করতে হয়। এখান থেকে আমি যে অভিজ্ঞতাগুলি পেয়েছি সেই প্রসঙ্গে আমার মনে একটা বিশাল যন্ত্রণা আছে। যখন আমি দেখি কোথাও গিয়ে যে ক্লাস 10 বা ক্লাস 9 এর ছাত্ররা ভালো করে বাংলায় রিডিং করতে পারছে না, তখন সেটা আমার মধ্যে মারাত্মকভাবে পীড়া দেয় যে তাহলে আজ কেন এই অবস্থা। তো আমি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যারা শুনছেন বা যারা আমরা বসে আছি, আমি একটা কথা অনুরোধ করতে চাই, আমরা আমাদের বাড়িতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরাই না হয় আজকের থেকে পথ দেখাই, যে নয় আমি একজন কোনো কারণে শিক্ষক হলেন, একজন কোনো কারণে ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন বা অধ্যাপক হলেন, তার মানে এটা নয় যে তার ভবিষ্যৎ প্রজন্মকে, তার সন্তানকে, তার ভবিষ্যৎ প্রজন্মকে বা তার মেয়ে ছেলেকে যে ইংরেজি ভাষাতেই পড়াতে হবে। অবশ্যই ইংরেজি আমাদের শিখতেই হবে। আমাদের শিক্ষাগুরু একটু আগেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে আমরা যত উদার হব তত আমরা গ্রহণ করতে পারবো, আর আমরা যতই উদার হব ততই আমাদের ভাষা সমৃদ্ধ হবে। অবশ্যই আমরা বাংলার পাশাপাশি আমরা অসমীয়া ভাষাকে তো আমরা সমান গুরুত্ব দিচ্ছি, সমান মর্যাদা দিচ্ছি, তাহলে আমরা ইংরেজিকেও সমান ভাবে আমরা মর্যাদা দিতে পারি বা গুরুত্ব দিতে পারবো, সেখানে কোনো ধরনের খামতি থাকবে না। কিন্তু অবশ্যই আমি অনুরোধ করব যে আমরা যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ততপক্ষে বাংলা মাধ্যমে পড়াই। তো এটাই আমার বলার ছিল শেষে। তাহলে আজকের সন্ধ্যা খুব সুন্দর কাটলাম আমাদের কলমবাজ গ্রুপের অ্যাডমিনদের সঙ্গে এবং সদস্যদের সঙ্গে, যারা দেখছেন তাদের সঙ্গে। সবার প্রতি অভিনন্দন থাকলো, অভিবাদন থাকলো। এই মাতৃভাষা, এটাও মাতৃভাষা দিবস আমাদের কাছে, এই মাতৃভাষা দিবসে সবার কাছে অভিনন্দন রেখে আমরা অনুষ্ঠান শেষ করি নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, শেষ করুন আমরা এখানে অনুষ্ঠান শেষ করি। আবহাওয়া খুব খারাপ বাইরে, তো আপনারা সবাই ভালো থাকুন। এই পরিস্থিতি কাটিয়ে উঠি আমরা, এই করোনা পরিস্থিতি কাটিয়ে উঠি স্বতঃস্ফূর্তভাবে, আবার একদিন আসা যাবে। আপনারা ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ, নমস্কার। নমস্কার। শেষে স্যার কিছু বলবেন কি?
না।